হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো G8-এ। বন্ধুরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য অংশ থেকে জীবন ও বৃক্ষ এই গল্পের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব, যে গল্পটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। বন্ধুরা, এর আগের এপিসোডে আমরা জীবন ও বৃক্ষ গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ মোতাহের হোসেন চৌধুরী সম্পর্কে জেনেছি। এছাড়া এই গল্পের একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত আমরা আলোচনা করেছি। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে গল্পের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এর আগের এপিসোডে আমরা জেনেছি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ফুলের ফোঁটাকে নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। কিন্তু লেখক মোতাহের হোসেন চৌধুরী মনে করেন যে ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তাই তার মনে সংশয় জাগে যে তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন তা বোঝা মুশকিল। এরই প্রেক্ষিতে তিনি বলেন, জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা ততটা স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। আর এর উত্তরে তিনি বলেছেন, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনাও তেমনি একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? বন্ধুরা, এখানে অনুভূতির চক্ষু বলতে মনের চোখকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভূতির বা উপলব্ধির ক্ষমতা ও সংবেদনশীলতা। বন্ধুরা, এরপরে তিনি বলেছেন, অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। আর যাকে গোপন ও নীরব সাধনা বলা হয় তা বৃক্ষেই অভিব্যক্ত, নদীতে নয়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি আমরা, নদীর সার্থকতার ছবি ততটা সহজে উপলব্ধি করা যায় না। নদী সাগরে পতিত হয়, এটা সত্য, কিন্তু তার ছবি আমরা প্রতিনিয়ত দেখতে পাই না। তবে বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রতিনিয়ত আমাদের চোখে পড়ে। এছাড়া দোরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। এখানে নতি শব্দের অর্থ হলো অবনত ভাব বা বিনয় বা নম্রতা। বন্ধুরা, সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস, কিন্তু নদী সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না, কেননা সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অপরদিকে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। ফুলে ও ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছে হয়, এই তো সাধনার সার্থকতা। বৃক্ষের প্রাপ্তি ও দান যেখানে কোনো পার্থক্য দেখা যায় না, তেমনি সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না। যা তার প্রাপ্তি তাই তার দান। বন্ধুরা, এখানে বৃক্ষের প্রাপ্তি ও দান বলতে বোঝানো হয়েছে বৃক্ষের অর্জন হচ্ছে তার ফুল ও ফল, এগুলো সে অন্যের হাতে তুলে দেয়। ফলে বৃক্ষ যুগপৎ প্রাপ্তি ও দানের আদর্শ। এজন্যই বলা হয়েছে, যা বৃক্ষের প্রাপ্তি তাই তার দান। বন্ধুরা, লেখকের ধারণা, বৃক্ষের দিকে তাকিয়ে নিশ্চয়ই রবীন্দ্রনাথ অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। কেননা বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো, তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। এখানে সৃষ্টি ধর্ম শব্দের অর্থ হলো সৃষ্টি বা সৃজনের বৈশিষ্ট্য। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়, আর আমাদের অনুভূতির কান দিয়ে এসব গান শুনতে হবে।
তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে, বৃদ্ধি, এমনকি ধর্মেরও মানে তাই। সুতরাং প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনো হাত নেই, কিন্তু মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। এখানে আত্মিক শব্দের অর্থ হলো মনোজাগতিক বা চিন্তা চেতনার ক্ষেত্র। বন্ধুরা, মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ, দুঃখ, বেদনা উপলব্ধির ফলে আমাদের অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রিপেন্সেস ইজ অল, যার অর্থ পরিপক্কতায় সব। এখানে পরিপক্কতা শব্দের অর্থ হলো সুপরিণতিজাত বা পরিপূর্ণ বিকাশ সাধন। তাই আমাদের আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বন্ধুরা, এক্ষেত্রে বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন করা সম্ভব। তাই তাদের সাধনায় মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না। এখানে বস্তু জিজ্ঞাসা বলতে বস্তু জগতের রহস্য উন্মোচন বা বস্তু জগৎ সম্পর্কে জানার আগ্রহকে বোঝানো হয়েছে। এছাড়া জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় শুধুমাত্র সাহিত্য ও শিল্পকলার দ্বারা। সেজন্যই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। বন্ধুরা, এতক্ষণ যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন ও তার চমৎকার নিদর্শন। কারণ বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। তাই বৃক্ষের দিকে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি। এখানে গূঢ় অর্থ মানে প্রচ্ছন্ন গভীর তাৎপর্য বোঝানো হয়েছে। বন্ধুরা, বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। অতি শান্ত ও সহিষ্ণুতার সাথে সে জীবনের গুরুভার বহন করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের জীবন ও বৃক্ষ গদ্য। আশা করছি তোমাদের গদ্যটি বেশ ভালো লেগেছে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে গল্পটি পড়ে আমরা কি বুঝলাম বা কি শিখলাম। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা গল্পটির মূল ভাব সম্পর্কে জেনে আসি। মোতাহের হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতির কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই গল্পে লেখক মূলত পরের জন্য আত্মনিবেদিত ও সার্থক বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহৎ প্রত্যাশা থেকে তিনি মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন যে বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। সুতরাং বৃক্ষ যেমন করে ফুল ও ফলে পরিপূর্ণতা লাভ করে এবং সব কিছু সে অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে ওঠে, ঠিক তেমনি মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও এমনই হওয়া উচিত। তাহলেই কেবল স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় দেখা দিবে প্রেমে, সৌন্দর্যে ও সেবায় বিকশিত বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। মহাকবি বলেছেন রিপেনেস ইজ অল, যার অর্থ পরিপক্কতায় সব। আত্মিক শব্দের অর্থ হলো মনোজাগতিক বা চিন্তা চেতনার ক্ষেত্র। বস্তু জিজ্ঞাসা বলতে বস্তু জগতের রহস্য উন্মোচন বা বস্তু জগৎ সম্পর্কে জানার আগ্রহকে বোঝানো হয়।